শুভ সন্ধে বন্ধুরা, চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় নিয়ে। আজকের বিষয় দিয়েছে ফিউ মিনিটস উইথ মি চ্যানেলের শাশ্বতী। তো আজকে শাশ্বতীর বিষয়টি হচ্ছে যে নিজেকে কখনো রিজেক্টেড ফিল করেছি কিনা, আর এটার পিছনে কি কারণ। মানে কখনো কখনো আমরা রিজেক্টেড ফিল করি না, তো এটার পিছনে কি কারণ। তো সুন্দর টপিক। তো যেটা বলছি সেটা হচ্ছে যে আজকে একটু চট জলদি বলবো, এখন আমার মিটিং আছে, বাড়িতে লোকজন আসবে, একটু চট করে বলবো যে রিজেক্টেড তো ফিল 100 বার করেছি আমি। আমার কথা তোমাদের অনেকবার বলেছি যে আমার বাপের বাড়িতে না, স্পেশালি বাপের বাড়ির দিকটা, মানে মায়ের দিকটায়, মানে এত পড়াশোনায় সব ভালো না। আমার মামার মেয়েরা মানে সব পণ্ডিত, মানে মারাত্মক তাদের রেজাল্ট। দুই মামার মেয়ে, তো তারপরে মাসির মেয়েকে তো তোমরা চেনোই। এরা পড়াশোনায় মানে একাডেমিক, রূপা তো পড়াশোনায়, নাচে গানে সব কিছু, আর আমার মামার মেয়েরা মারাত্মক পড়াশোনায়, মানে কি বলবো। যার ফলে কি হয়, বড়দের না একটা ট্রেন্ড একটা সেট হয়ে যায় না, যে এরকম না হলে আর। তো কখনো কখনো রিজেক্টেড তো ফিল করতামই, এরকম প্রচুর ইয়ে আছে। আর আমার বড় মামার কথা বলছি, বড় মামা নেই, বড় মামা চলে গেছেন বহুদিন হলো। তো বড় মামা ছিলেন পড়াশোনায় মানে মারাত্মক। বলছি তো আমার বাপের বাড়ির দিকটা পড়াশোনায় সব মানে একদম A+। তো কিছুদিন মাধ্যমিকের আগের কথা বলছি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আমরা মাধ্যমিকের আগে, মানে আমার বোনেরা তখন ছোট ছোট ছিল, আবার বোনেরা অনেক ছোট। তো যাই হোক, আমার মাধ্যমিক যখন হবে তখন আমার দিদির বিয়ে প্রায় ঠিক হয়। তো কথা হলো যে বড় মামার কাছে কয়েকটা দিন আমি ম্যাথসটা একটু দেখবো। রে বাবারে, ভিতরটা তো ডিপ করতে শুরু করেছে। বড় মামা এমনি ভীষণ রাগি। তারপরে পড়াশোনায়, মানে বড় মামা যদি পড়াশোনায় একটু এদিক ওদিক হয় না, বড় মামার কাছে কোনো মাফ নেই। ব্যাস এরকম হয়। সেই এইসব টপিক হলে না পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। মামা বাড়িতে গিয়ে থাকলাম বলতে বেশ মাঝে মধ্যেই মা গিয়ে ছেড়ে দিয়ে আসতো। 2-3 দিন ওখানে থেকে একটু পড়াশোনা করে, রিভিশন করে। বড় মাইমাও স্কুলে পড়াতেন, কিন্তু সায়েন্স গ্রুপটা বড় মাইমা ঠান্ডা মানুষ। মাইমাকে নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যাটা ছিল বড় মামাকে নিয়ে। মারাত্মক পড়াশোনায় না পারা, মানে যাই হোক। আর আমি তো কাঁচা ছিলাম, অঙ্কে ভীষণ কাঁচা ছিলাম। তো বড় মামা আমাকে নিয়ে নাড়াচাড়া, মানে পড়াশোনা করতে শুরু করলো। তো যাই হোক, মাঝে মধ্যেই বেশ বকাঝকা। তো বড় মাইমা এত আদর করতেন, বড় মামা যা বকাবকি যা হতো বড় মাইমার আদরে না, তো সেটা হতো, কিন্তু ভিতরে একটা কষ্ট হতো। যাই হোক, বেশ কিছুদিন যাওয়ার পর, মানে ধরো মাস দেড়ে এরকমভাবে কাটিয়েছি। বড় মামা আমার পড়াশোনা নিয়ে নাড়াচাড়া করেছে। মাকে একদিন আমার সামনে বলছে, ছেড়ে দে, এবার তোর মেয়ে পাশ করবে না। আমার এই জিনিসটা না আমার মেয়ের ক্ষেত্রেও হয়েছে, দেখেছি। তো এখন আমি হাসছি দাঁত বের করে। সেই সময়টা নিজেকে খুব রিজেক্টেড লাগছিল রে। ছোট ছিলাম তো খুব, মানে। আর বড় মাইমা খুব দিত, এরকম ভাবিস না তো, কিচ্ছু হবে না এরকম। তোর বড় মামা সব প্রচুর বড় মামার ছাত্রছাত্রীরা যারা আজকে সব বিদেশে, তারাও বড় মামার কাছে এরকম, মানে এমনকি গাঁটটা পর্যন্ত খেত বড় বড় ছেলেমেয়েরা। সায়েন্স গ্রুপ, পিওর সায়েন্স গ্রুপটা আমার বড় মামা, প্রচুর ছাত্রছাত্রী আমার বড় মামা কিন্তু হাইকোর্টে, মানে খুব ভালো পজিশনে ছিলেন। কিন্তু যেহেতু ওনার সায়েন্সের ব্যাপারটা কি হয়, মানে বাই মাউথ, মানে ছড়িয়ে যায় না এত ভালো। তো উনি এরকম অফিস ফেরত সন্ধ্যের দিকে বাড়িতে প্রচুর টিউশনস নিতেন, মানে বাবা মারা একদম রিকোয়েস্ট করে দিত। তাই যাই হোক, ওইরকম ভালো বাচ্চাদের পড়াতো, নিজের বাচ্চারা অত ভালো। সেখানে আমাকে 2 দিন নাড়িয়ে চাড়িয়ে দেখেছে একেবারেই। তো মাকে, মানে বোন, বড় মামার বোন বলেছে, এবছর ছেড়ে দে, তোর মেয়ে এবছর পাশ করতে পারবে না। তো যাই হোক, পাশ করেছিলাম। খুব একটা ভালো রেজাল্ট হয়নি। কী করে ভালো রেজাল্ট হবে? সায়েন্স গ্রুপটা তো আমার খুব একটা, আমি চিরদিনই একটু ক্রিয়েটিভ লাইনে। তো প্রথম দিকে না খুব রিজেক্টেড, মানে আমার বাপের বাড়ি, বললাম না, বাপের বাড়ি বলে না, আমাদের আশপাশটাই তাই, যে সায়েন্স না পড়া মানে একেবারে এলেবেলে। কিন্তু তাও তো ঠাকুরের কৃপায় বড় হওয়ার পর করে খাচ্ছি, মানে ব্যবসা বলো বা ক্রিয়েটিভ যা কিছু লাইনে। কালকে আমার একটা খুব ভালো একটা যোগাযোগ হয়েছে, পরে তোমাদের বলবো, এই মুহূর্তে আমি বলছি না। আর কালকে আমি তোমাদের সবসময় বলি না যে আমি
চেষ্টা ছাড়ি না, আমি মারাত্মক চেষ্টার আমার কোনো শেষ নেই, এতটা বয়স হয়ে গেছে এখনও কখনো আমি চেষ্টা ছাড়ি না, চেষ্টা করতে থাকি, দেখা যাক না কী হয়। তো কালকে একটা অসম্ভব ভালো একটা যোগাযোগ হয়েছে, তোমাদের বলবো, তোমাদের সব কিছুই বলি, একটু এগোক কথা তারপরে বলবো, মানে একটুখানি চ্যালেঞ্জিং আমাকে করতে হবে, লিখতে হবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো হ্যাঁ, কখনো কখনো ব্রাত্য লেগেছে, রিজেক্টেড মনে হয়েছে, কিন্তু এটার পিছনে কি কারণ, সেটার পিছনে কারণ কিন্তু জানো তো, নিজেদের ওপরে না ওই কনফিডেন্সটা, মানে নিজের ওপরে, তারপরে নিজেরা যে আমরা যে পারবো, আমরা যে আমরা আমাদের ভিতরে না ওই কি বলবো, পারবো না আগেই আমরা ভেবে ফেলি যে পারবো না, এই আমার অঙ্ক আমার দ্বারা হবে না, এরকম একটা ভেবে ফেলি আমরা। কিন্তু কি বলবো, বড় মামার কাছ থেকেই শোনা যে বারবার অভ্যেস করা, বারবার। তো যে লেভেলে অভ্যেস করা, মাথাটা তো অত ভালো ছিল না, তো অভ্যেস, যাদের মাথা ভালো তাদের কথা আলাদা, কিন্তু আমাদের মতো যারা মিডিয়াকার স্টুডেন্ট, আমাদের ক্ষেত্রে সেকেন্ড অপশন সেটা হচ্ছে ঘষতে হয় ভালো করে, সেই অর্থে হয়তো আমাদের ধৈর্যটাও থাকে না। তো সব কিছুর পিছনে জানো তো মানসিকতা, আমাদের পিছনে আমাদের যে লেভেলে আমাদের খাটতে হয়, আমরা পট করে রিজেক্টেড ভাবি, কিন্তু একবারও ভেবে দেখি না যে আমি কি খেটেছিলাম সেই অর্থে। এরকম আমার সঙ্গে অনেকবার হয়েছে। নাচে আমি খুব ভালো নাচতাম, তো একটা সময়ের কথা বলছি, মমতা শঙ্করের ট্রুপে তখন আমি মানে করছি, নাচ করছি। তো সেই সময় একটা খুব বড় অনুষ্ঠান, বাইরে যেতে হবে, তো বাইরে আমার বাবা মা যেতে দেবে না, একদম পরিষ্কার বলে দিয়েছে এই আশা তুমি করবেই না। আর ওখানে বাইরে যেতে না পারলে তো ওই ট্রুপের সাথে যদি বাইরে যেতে না পারি, তো খুব ইচ্ছে যে যাব, ট্রুপের সাথে যাব, বন্ধুবান্ধবরা সব যায়, আর আমি যেহেতু ভালো নাচতাম একটা ইয়ে ছিল। কিন্তু জানো, মানে তোমাদের বলতে আমার বাধা নেই, এত ভালো নাচতাম, যাই কিছু করতাম, যখন আমার ফাইনাল যে আরে দিয়ে তো দিই, তারপর দেখা যাবে, আমি কিন্তু ভিতরে ভিতরে খুব জিদ্দি ছিলাম। আর আমার মা না খুব, মানে বাবা যেরকম একদম না, বাবা একটা অদ্ভুত কথা বলতো, ঢাকার মানুষ তো, বলতো আমাগো মাইয়ারা বাইরে এরকম যায় না, মানে এরকমভাবে বলতো। তো তো সেটাই বলছি, আজ থেকে অনেক বছর আগের কথা, আমাগো মাইয়ারা, সবার মাইয়ারা যায়, তোমার মাইয়ায় যায় না, যাই হোক সেসব পরে কথা। মা বলেছিল দেখ চেষ্টা করে যদি চান্স পাস, অনেকের মধ্যে হয়তো অল্প কিছু বাচ্চা চান্স পাবে, তখন আমরা বড় বড় কলেজে পড়ি, বাবা চিন্তাভাবনা হওয়া স্বাভাবিক। তো যাই হোক, আমি বাবাকে মানিয়ে নেবো, মার খুব উৎসাহ ছিল যে দেখ যদি পাস চান্স। তো যাই হোক, 3বার 4বার ওই সব দিয়ে হচ্ছে, সেই গল্প তোমাদের একবার বলবো। তো যাই হোক, সেই অদ্ভুত, জানতাম ভালো নাচি, যে কোনো যখন আমাদের নতুন মুভস, আমাদের তোমরা জানো না শঙ্কোস্কোপের নাচের ধরনটা অন্যরকম, তো যখনই নতুন মুভস আমাদের হতো না, সবসময় আমরা করতাম। আমি ছিলাম, রূপা বলে একটি মেয়ে ছিল, কোথায় সব গেছে, কোনো যোগাযোগ নেই, হয়তো কোনো দিন আমার ইউটিউব দেখে হয়তো যোগাযোগ করবে, চেহারাপত্রও পাল্টে গেছে, এখন মোটা হয়ে গেছি, জানি না যদি চেনে। তো কয়েকজনের নামও মনে পড়ে, রূপার কথা তো খুবই মনে পড়ে। আমরা না এটা সবসময়, এরা তো ভালো নাচে, এরকম একটা ছিল। তারপরে আমাদেরও না ভিতরে ভিতরে ল্যাজ গজানোর ব্যাপার ছিল, আমরা তো ভালো নাচি, আমরা তো পাবো, কিন্তু পেলাম না, জানো, বলতে কোনো দ্বিধা নেই, আমি তো বলি আমি লজ্জা, মানে শেমলেস আমি মানুষকে শেখানোর জন্য। তো যখন নাম বেরোলো লিস্টে, আমাদের নাম নেই, চান্দ্রেই বলে একজন ছিল, অতটা ভালো নাচতো না, আবার কী কী ক্রাইটেরিয়া জানি না, ক্রাইটেরিয়ার ব্যাপার না, কীভাবে ক্যারেক্টারগুলোকে কাস্ট করা হবে, তো চান্স পেলাম না, নাম উঠলো না। রূপার উঠলো, আমার উঠলো না, আরও আরেকটা চন্দ্রমল্লিকা বলে একটি মেয়ে ছিল, ওর উঠলো না। তো বেজায় মন খারাপ, ভিতরটা খুব ব্রাত্য লাগছিল, কেননা সবাই একটা বড় চোখে দেখে, মানে এরা খুব, রঞ্জনা চ্যাটার্জি, আমি বিয়ের আগে চ্যাটার্জি ছিলাম, তো আমরা খুব ভালো নাচি, সবাই জানে। স্পেশালি মুশকিলটা হতো কি বলতো, গার্জিয়ানদের ক্ষেত্রে, যে এরা তো চান্স পাবেই, এরকম একটা, তো ল্যাজ গজানোর একটা ছিল ভিতরে ভিতরে। দেখো সেটা মোক্ষম, যখন বেরোলো লিস্ট, পেলাম না, ল্যাজটা খসে গেল, আর সব তুমি পেলে না, তুমি পেলে না, এরকম। আর তখন না নিজেকে এত রিজেক্টেড লাগছিল, যে তার মানে আসলে এটার পেছনে অনেক কারণ থাকে, মানে। তারপরে যাই হোক, বেশ কিছুদিন কেটে গেল, 2টো ক্লাস বোধহয় আমাদের বেরিয়ে গেল, সপ্তাহে একদিন করে ক্লাস ছিল, শুক্রবার করে, 2টো সপ্তাহ মনে হয় বেরিয়ে গেল। তারপর একটা ফোন এলো বাড়িতে, সেটা হচ্ছে এই মমতাদির হাজব্যান্ড চন্দ্রদয় ঘোষ, চন্দ্রদয়দা। তো চন্দ্রদয়দার ফোন এসছে, তো তখন আমাদের বাড়িতে ফোন ছিল না, এবং আমরা যে পাড়ায় বড় হয়েছি না, মানে মনে হতো না যে যার কথা বলছি তাদের বাড়ি ফোন, মানে নিজেদের মতোই।
তো যাই হোক, ওদের বাড়িতে ফোন এলো এরকম আমার নাম করে এরকম, যাই হোক তখন ফোনটা কেটে দিয়েছে, যোগাযোগ করতে বলেছে এরকম, উদয়নে যোগাযোগ করতে বলে। যাই হোক আমরা তখন তো ছুটতে ছুটতে গেলাম। তো জানা গেল যে আরেকটি মেয়ে, যাকে সে মেয়েটি পারবে না এবং মানে আমি তার মানে সেকেন্ড প্রেফারেন্সে ছিলাম, যেরকম আমার একটা ল্যাব ছিল যে আমি তো পাবোই, ওরম না, আমাকে সেকেন্ড প্রেফারেন্সে রেখেছিল। তখনও আরেকবার নিজেকে ব্রাত্য লাগলো, কিন্তু তখন থেকেই না ভিতরে আমি চেক করতে শুরু করলাম যে না, এগুলো অহংকার, এগুলো ঠিক নয়। তো যাই হোক, তারপর শেষ পর্যন্ত আর হয়নি, কেননা অনেক ব্যাপার ছিল। তারপরে সেই মার সঙ্গে বসে কথা হলো, কোথায় কোথায় যাওয়া, বাইরে যাওয়া, কতদিনের জন্য যাওয়া। সেই সময়টা যখনকার কথা বলছি, সেই সময়টা আবার প্রসেনজিতের সঙ্গে আমার মানে সদ্য মানে বাড়ির সাথে একটা তেনারও খুব একটা ইচ্ছে নেই, সবার মতো। আমার শ্বশুরমশাই বরং ইন্টারেস্টেড ছিলেন, পেয়েছে শুনে খুব, কথা তো ভীষণ মানে কম বলতেন, খুব রাশবাড়ি মানুষ ছিলেন, কিন্তু খুশি হয়েছিলেন শুনে। কিন্তু যাই হোক, শেষ পর্যন্ত আমার আর ওই একবারই হলো। তার কিছু বছর পর তো আমার বিয়েই হয়ে গেল বোধহয়, এটা আমি কলেজের বোধহয় 3rd ইয়ারের কথা বলছি, একটা বছর, তারপরে আমার জার্নালিজম কমপ্লিট হলো, আমার বিয়ে হয়ে গেল, তারপর তো আর হলোই না। তো যাই হোক, তখনও এরকম খুব ব্রাত্য, খুব রিজেক্টেড লেগেছিল। কিন্তু সে বছর আমি খুব একটা না হেরে যাইনি, আমার মনে মানে ভিতরে আমি নিজেকে কারেকশন করেছিলাম যে না, আমি আরও নিশ্চয়ই আমার কোথাও খুঁত আছে, বা কোথাও পরবর্তীকালে মমদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছিলাম যে কী কারণে হয়নি, সেটা আলাদা কথা। না, আমার যেটা মনে হয়, রিজেক্টেড ফিল হয় কি, নিজেদের ওপরে কনফিডেন্স থাকে না, নিজেদের প্র্যাকটিসটা ওইভাবে থাকে না, নিজেদের অধ্যাবসাটা ওইভাবে থাকে না, যে লেভেল অফ আমাকে ওই যেটা আমার ডিজায়ারেবল একটা জিনিস আমি করতে পারছি না বলে আমি ব্রাত্য, এটা আমি পারি না বলে। ধরো ইংরেজিটা বলতে পারতাম না একটা সময়, নিজেকে ভীষণ রিজেক্টেড লাগতো, ভীষণ। স্পেশালি বম্বে আসার পর যখন এই প্র্যাকটিসটায় আমরা আছি, সবাই ইংরেজি বলছে, চুপ করে থাকতাম, জেনেও চুপ করে থাকতাম, কেননা মুখে ভাষা ছিল না। খুব ব্রাত্য লাগতো, খুব প্রেয়ার করতাম আর পড়তাম, পাগলের মতো পড়তাম। যাই হোক, সেসব অন্য কথা। আমি একটা কথাই বিশ্বাস করি আমার নিজের জীবন দিয়ে, যে রিজেক্টেড তাদেরই লাগে যাদের ভিতরে স্বপ্ন আছে, যাদের স্বপ্ন নেই না তাদের রিজেক্টেড লাগে না। মানে জানি না এটা আমি তোমরা আমার সঙ্গে সহমত হবে কিনা, আমি তো প্রচুর মানুষ দেখছি, মানে আমরা একদম সামনাসামনি দেখছি, মানে ভিতরের কথা আমাদের সাথে শেয়ার করে। বেশিরভাগ ক্ষেত্রে, আমি পুরো বলছি না, ধরো 75% আমি দেখি যাদের ভিতরে স্বপ্ন আছে না, কিছু করার ইচ্ছে আছে, তারা রিজেক্টেড ফিল করে। এবং তাদের ক্ষেত্রে আমি বলবো একটাই উপায়, সেটা হচ্ছে অধ্যাবসা। সেটা যে কোনো, রিজেক্টেড ফিল করো, যদি ইংরেজি বলতে না পারো চেষ্টা করো, পড়ো, টিভি দেখো, ইংলিশ নিউজ পেপার জোরে জোরে রিডিং পড়ো, বিভিন্ন রকম ইংরেজি চ্যানেল দেখো, তাদের সাথে সাথে মিলিয়ে বিভিন্ন রকম উপায় আছে। ইচ্ছে রিজেক্টেড ফিল করে মানে ওরমভাবে হয় না, নিজেকে উঠে দাঁড়াতে হয় এটা। আর আরেকটা টাইপ আছে, যেটা আমার অভিজ্ঞতা বলে, সেটা হচ্ছে তারা রিজেক্টেড ফিল করে না, যাদের জীবনে কোনো স্বপ্ন নেই, ও আমার হয়ে গেছে, আমার এটা হবে না, এটা আমার নট কাপ কি, এটা আমার কাপ অফ টি না, এরম বলে। কিন্তু কালকে যে অভিজ্ঞতাটা তোমাদের বলতে পারছি না এই মুহূর্তে, আমার মেয়ে আমাকে বলছে একটা জিনিস লেখার কথা বলছে, যেটা আমি কোনোদিন লিখিনি, কোনোদিন। আমার মেয়েকে চিরদিন আমি এনকারেজ করেছি, এখন ও আমাকে, তখন প্রায় রাত্রির 1:30 হবে যখন আমার কাছে ওই মেলটা এলো, বা যাই হোক, আমি আগে হলেই না করে দিতাম যে না, আমি এটা পারবো না। আমার মেয়ে আমায় বললো যে মা, না করবে না, একদম চেষ্টা করো, লেখনই তো কী হয়েছে, নতুন করে লেখো। তো সকালবেলা উঠে আমাকে একটা জিনিস করার ছিল, সেটা করে আমি পাঠিয়ে দিলাম যার জন্য। তো সেটাই বলছি, রিজেক্টেড হওয়ার না কোনো অপশন, রিজেক্টেড হতে নেই। মানে আমরা রিজেক্টেড হই, প্রাপ্ত হই, এই আমাকে বলতে দিল না, ও আমাকে করতে দিল না, বলতে দিল না, আমার হয়তো ছিল না, চান্সটা হয়তো ওর ছিল, আমার ছিল না। তো এইভাবে নিজেকে বোঝানো যে যাদের স্বপ্ন থাকে, স্বপ্ন চাষ করতে হয়। তো যাদের স্বপ্ন থাকে না, তাদের উচিত না রিজেক্টেড হওয়া, মানে ফিল করা, অধ্যাবসা। একবার রিজেক্টেড হয়েছে তো কী হয়েছে, আবার আমি তো এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো সেরকম বলছি। তো এটা আমার মনে হয়। তারপর জানি না, হয়তো সবার আলোচনা শুনবো, এক একজনের এক এক রকম অভিজ্ঞতা, এক একজনের এক এক রকম আন্ডারস্ট্যান্ডিং। তো এটা আমারটা আমি বললাম যে আমি বহুবার রিজেক্টেড হয়েছি,
প্রচুর স্বপ্ন ছিল, তার জন্য হতো না, তার জন্য রিজেক্টেড হয়েছি, কিন্তু এখনও স্বপ্ন আছে, হয় না, রিজেক্টেড হই না। অদ্ভুত, আমি অধ্যাবসা চালিয়ে যাই, হবে 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 হবে, আরও বড় বড়, আগে ছোটো স্বপ্ন দেখতাম, এখন বড় বড় স্বপ্ন দেখি। তো সেটাই বলছি যে রিজেক্টেড তারাই হয় যাদের স্বপ্ন থাকে, আর যাদের স্বপ্ন থাকে না তারা রিজেক্টেড ফিল হয় না, এটা আবার আমার মনে হয়। তো আজকে এই অবধিই রইল। খুব ভালো থেকো তোমরা সবাই। আর যদিও আমার হাসি দেখে তোমরা যেও না, আমি সব কিছুতেই হাসতে থাকি, কিন্তু হাসির মতো এখন কোনো নেই। আমার নিজের জীবনেও নানাবিধ চ্যালেঞ্জেস চলছে, এবং আজকে আমরা দেখেছি যে প্রতিবাদ সভায় কিন্তু সমস্ত ফ্যান থেকে খাট থেকে সব নিয়ে গেছে। খুব স্যাড, মানে খুবই খারাপ লাগছে। প্রার্থনা বাড়িয়ে দিয়েছি, আরও প্রার্থনা করছি যাতে, মানে আমি তো তোমাদের বলেছি যে আমি একটা মারাত্মক ভালো কিছু হবে এই আশায় বাঁচি। ওই যে বললাম, আমি নিজেকে কখনো, আজকে ফ্যান খুলে দিয়েছে মানে একবারও মনের মধ্যে হচ্ছে না যে ইস কী হলো, তাহলে কি ওরা, একবারও কোয়েশ্চেন আসছে না যে তাহলে কি ওরা হেরে গেল, তাহলে কি ওরা জয়েন করে যাবে, না পেয়ে কীভাবে জয়েন করবে। সঙ্গে সঙ্গে আমি ওভার পাওয়ার করি নিজের চিন্তাটাকে, কী করে জয়েন করবে। যারা এখনও খোলা ঘুরছে তারা যে কোনো সময় যা কিছু করতে পারে, কী করে আমাদের ছেলেমেয়েরা এরমভাবে জয়েন করবে। তো আমার মিটিং শুরু হয়ে যাচ্ছে, তো আজকে আমি এখানেই রাখছি। খুব ভালো থেকো তোমরা সবাই, আবার কালকে দেখা হবে।